জয়পুরিয়া কলেজের যৌথ এই উদ্যোগে আজকের যে সেমিনার, এই মহতি সেমিনার আমরা শুরু করতে চলেছি। আপনারা জানেন যে আমাদের যে শিডিউলটা সাজানো হয়েছে, একদম শুরুতে ডক্টর সীমা চক্রবর্তী, মহারানী কাহেশ্বরী কলেজের প্রিন্সিপাল, তিনি বলবেন। ডক্টর মধুসন্ধ্যা লাহিড়ী, শেখ আনন্দরাম জয়পুরিয়া কলেজের প্রিন্সিপাল, তিনি বলবেন। প্রফেসর রাজীব রায়, আমাদের জয়পুরিয়া কলেজের আইকিউএসসি কোঅর্ডিনেটর, তিনি বলবেন। তারপর কাহেশ্বরী কলেজের আইকিউএসসি যেটা আছে তার কনভেনার ডক্টর চন্দ্রিমা কর্মকার বলবেন। এবং আজকের যিনি মূল আকর্ষণ, আজকে যার বক্তব্য শোনার জন্য আমরা অপেক্ষা করে থাকবো সকলে, তিনি হচ্ছেন শ্রী অজয় ভট্টাচার্য, আমাদের আজকে গেস্ট স্পিকার। এবং তিনি দীর্ঘদিন ধরে স্বামী বিবেকানন্দ, বেদান্ত এগুলো নিয়ে চর্চা করে চলেছেন, একাধিক বই লিখেছেন তিনি। তার বক্তব্য আমরা শুনবো আজকে। তো হ্যাঁ, শোনা যাচ্ছে, কিন্তু আপনার ভিডিও চলে গেছে। বলছি সবাই যুবক, সবাই যুবতী, তার কারণ বোধের জায়গা করব। কারণ একটু আগে শ্রদ্ধেয়া প্রিন্সিপাল ডক্টর সীমা চক্রবর্তী যে বললেন মন্ত্রধ্বনি কিংবা মন্ত্রের ব্যাপার, এটা আমি কি করতে পারি না পারি না, যাকে নিয়ে আজকে আলোচনা, অর্থাৎ স্বয়ং স্বামী বিবেকানন্দ ভীষণ গুরুত্ব দিতেন। সুতরাং তার সেই গুরুত্বের জায়গাটা আমি মন্ত্রের মধ্যে দিয়ে আরম্ভ করে তারপরে যাচ্ছি। তুমি শরণা পরমং মহেশ্বরম ত্বং দেবতানাং পরমং চ দৈবতম পতিনাং পরমং পরস্তাদ বিনাম দেবং ভুবনেশমিডিয়ম। আমি আজকে যে আলোচনায় প্রবিষ্ট ঢুকবো, এখন প্রথমেই বলে রাখি, এটাকে আমি একাডেমিক চেহারা দিয়ে ইন্ট্রোডাক্টরি কিছু বলে, সামারিটা কি বলে এইভাবে না গিয়ে একটু স্বামী বিবেকানন্দের ওই নামের যে সমুদ্র, তার পাশে গিয়ে তার যে গর্জন, তার যে ঢেউয়ের গতি আমাদের সামান্য চোখে অসামান্য ভাবে ধরা পড়েছে, সেটা নিয়ে একটু সঙ্গ প্রসঙ্গ করতে চাই। আমার মনে হয় সেটা আজকের জন্য বিশেষ করে আমি বলছি যুব দিবস বলে আমাদের খুব দরকার। প্রত্যেকের মধ্যে একটা যুব মানুষ কিন্তু সবসময় লুকিয়ে আছে, কারোর মধ্যে একটু বেশি করে প্রকাশিত, কারোর মধ্যে ধামা চাপা। বিবেকানন্দ ওই ধামাটাকে খুলে দিতে চেয়েছেন। আমি গোড়ায় একটা কোটেশন স্বামীজির রচনা থেকে একটা অংশ একটু পড়ে নিতে চাই। প্রথমে ভেবেছিলাম এই 1 ঘন্টার আলোচনায় কোনো কোটেশন দেওয়া, বিভিন্ন বইয়ের রেফারেন্স দেওয়া, এগুলো একদম করব না। কারণ যদি আমার বলার উপর একটু আস্থা থাকে কারণ, জানবেন আমি মূল তথ্যের বাইরে, তত্ত্বের মূল জায়গার বাইরে কথা বলবো না। সেটাই আমার মাথায় এখনো আছে। কিন্তু এই একটা পার্টিকুলার প্যারাকে না পড়লে আমার মনে হচ্ছে আগের মঙ্গলাচরণটা হবে না। আমি এটা পড়ে নিয়ে তারপরে প্রত্যেকটা পয়েন্টে যাব। আমাদের কি প্রয়োজন? স্বামীজি লিখতেন, আমি এখন যা বলবো ওটা স্বামীজির ভাষা, কিন্তু ব্যাখ্যা করে পরে বলবো, মাঝখানে ঢুকবো না। আমাদের কি প্রয়োজন? বৈদেশিক গণের যদি এই সকল বিষয়ের প্রয়োজন থাকে, তবে আমাদের তার 20 গুণ প্রয়োজন আছে। কারণ আমাদের উপনিষদ যতই বড় হোক, আমাদের জাতি অন্যান্য জাতির তুলনায় যতই বড় হন, আমাদের ঋষিগণ যতই বড় হন, আমি তোমাদের স্পষ্ট ভাষায় বলছি, আমরা এখন যে অবস্থা আছি এটা অতি দুর্বল। আমি নেগেটিভ কথা দিয়ে কেন শুরু করছি, এবার আমার একটা কথা ঢুকাচ্ছি এখানে।
স্বামীজি বড়, স্বামীজি আমাদের বড় করেছেন, চিকাগোয় স্বামীজি এই বক্তৃতা দিয়েছিলেন, পৃথিবীর কাছে স্বামীজি আমাদের গুরুত্ব তুলে ধরেছেন, এ তো আমাদের কাছে ঢুকে রয়েছে মাথার মধ্যে। কিন্তু উনি আমাদের যে জায়গাগুলোকে বলেছেন বি কেয়ারফুল, আমার মনে হয় আগে আজকে সেদিকে তাকানো দরকার। আমি এই জন্য ওই জায়গাটা বলে না আমি পরে অন্য কথায় ঢুকবো। উপনিষদের ঋষিদের কথাই যে বললাম, আমাদের পূর্বপুরুষ ঋষিগণ যতই বড় হন, আমি তোমাদের স্পষ্ট ভাষায় বলছি, আমরা অতি দুর্বল। প্রথমত আমাদের শারীরিক দৌর্বল্য, এই শারীরিক দৌর্বল্য আমাদের অন্তত 1/3 দুঃখের কারণ। আমরা অলস, আমরা কাজ করতে পারি না, আমরা একসঙ্গে মিলতে পারি না, আমরা পরস্পরকে ভালোবাসি না, আমরা ঘোর স্বার্থপর, আমরা 3 জন একসঙ্গে মিললেই পরস্পরকে ঘৃণা করে থাকি, ঈর্ষা করে থাকি। আমাদের যখন এই অবস্থা, আমরা অতিশয় বিশৃঙ্খলা ভাবাপন্ন, ঘোর স্বার্থপর হয়ে পড়েছি, শত শত শতাব্দী যাবৎ এই নিয়ে বিবাদ করছি, তিলক ধারণ করলে এইভাবে করবে, ওইভাবে করবে, কোন মানুষের দৃষ্টিতে আমার খাওয়া নষ্ট হবে কিনা, মানে কেউ ছুঁয়ে দিলে কিছু নষ্ট হয়ে যাবে কিনা, এই ধরনের গুরুতর সমস্যার উপর বড় বড় কথা বলছি, বড় বড় বই লিখছি। যে জাতির মস্তিষ্কের সমুদয় শক্তি এই রকম ব্যঙ্গ করে বলছেন, এটা আমার কথা, সুন্দর সুন্দর সমস্যার গবেষণায় নিযুক্ত, অর্থাৎ এটা পরিহাস করে বললেন, সে জাতির নিকট বড় রকমের একটা কিছু আশা করা যায় না। আমাদের লজ্জা হয় না? হ্যাঁ, কখনো কখনো লজ্জা হয়, কিন্তু আমরা যা ভাবি তা করতে পারি না। আমরা ভাবি অনেক কিছু, কাজে পরিণত করি না। এই যে তোতা পাখির মতো কথা বলা আমাদের অভ্যেস হয়ে গেছে, আচরণে আমরা পশ্চাৎপদ। কারণ কি? বলেইছি, শারীরিক দুর্বলতা। দুর্বল মস্তিষ্ক কিছু করতে পারে না, আমাদের সবল মস্তিষ্ক হতে হবে। আমাদের যুবকগণকে প্রথমে সবল হতে হবে, ধর্ম পরে আসবে। হে আমার যুবক বন্ধুগণ, তোমরা সবল হও, তোমাদের নিকট এটাই আমার বক্তব্য। গীতা পাঠ অপেক্ষা ফুটবল খেললে তোমরা স্বর্গের আরো নিকটবর্তী হবে। আমাকে অতি সাহসপূর্বক এই কথাগুলো বলতে হচ্ছে, কিন্তু না বললেই নয়। আমি তোমাদের ভালোবাসি, আমি জানি সমস্যাটা কি, কাঁটা কোথায় বিঁধছে, আমার কিছু অভিজ্ঞতা আছে। তোমাদের বলি, তোমাদের শরীর একটু শক্ত হলে তোমরা গীতা আরো ভালো বুঝবে, তোমাদের রক্ত একটু তাজা হলে তোমরা শ্রীকৃষ্ণের মহতী প্রতিভা ও মহান বীর্য ভালো করে চিনতে পারবে। যখন তোমাদের শরীর তোমাদের পায়ের উপর দৃঢ়ভাবে দণ্ডায়মান হবে, যখন তোমরা নিজেদের মানুষ বলে অনুভব করবে, তখনই তোমরা আত্মার মহিমা বুঝতে পারবে। এইভাবে আমাদের কাছে সত্যকে, বেদান্তকে কাজে লাগাতে হবে। অনেক সময় অনেকে অদ্বৈত মত প্রচারে বিরক্ত হয়ে থাকেন, বলেন এগুলো আমাদের কেবল জানার জন্য, তত্ত্বের জন্য আবশ্যক, আর বেশি কিছু না। না, আত্মার এই অপূর্ব তত্ত্ব, অনন্ত শক্তি, অনন্ত শুদ্ধতা, অনন্ত পূর্ণতার তত্ত্ব অবগত হওয়া যায় এবং জীবনে প্রযুক্ত করা যায়। আমি এই যে প্যারাটা বললাম, আমি হয়তো আর অন্য কোটেশনের মধ্যে যাব না, তাহলে সময় অনেক বেরিয়ে যাবে। একটু এটাকে ভেঙে দেখি। স্বামীজি বিশেষ করে যুব সমাজের কাছে বলছেন, একটা মাঝখানে খুব কন্ট্রোভার্সিয়াল লাগা কথা, অনেকে অনেক সময় এটার বহু রকম ব্যাখ্যা তারা আলোচনা করেছেন। সেটা হলো যে গীতা পাঠ অপেক্ষা ফুটবল খেললে তোমরা স্বর্গের আরো নিকটবর্তী হবে। আমি এই কথাটাকে একটু এনে তারপর বলছি। স্বামীজির কাছে গীতা ছিল একেবারে সর্বোত্তম আদর্শের গ্রন্থের মধ্যে একটি। এ কথা বললেন কেন? কারণ ওই আইডিয়ালটা দেখে বলছেন যে এটা বুঝতে হলে আমাদের শারীরিক, মানসিক, বৌদ্ধিক এরকম যে যে অ্যাসপেক্ট গুলো আছে প্রত্যেকের মধ্যে ইনহেরেন্ট, ওই যে অনন্ত শক্তি বললেন, এগুলোকে আগে
নেওয়ার মতো করতে হবে। আপনি আমাকে খুব ভালো খাবার দিলেন, আমার হজম শক্তি নেই, আমি কি করে পাবো সেটা? এই জন্য শুধু স্বামীজি এই কথাটা বলেছেন, কারণ অনেক কথায় পরে দেখা যায় যে গীতা পাঠের গুরুত্বটা উনি কত দূর দেখিয়েছে। আমার আলোচনা গীতা নিয়ে নয়, আমার আলোচনা আদর্শটা নিয়ে। সে আদর্শটা কি? প্রত্যেকের মধ্যে যে অনন্ত শক্তি, প্রত্যেকের মানে প্রত্যেকের, বাছা বাছা লোকের না, কিন্তু মধ্য মধ্য মেধা, উচ্চ মেধা, নিম্ন মেধা, এরকম নানা রকম ভাগ করা হয়। স্বামীজি দেখাচ্ছেন মানে এটা বিবেকানন্দর একটা নির্দিষ্ট দেখানোর ব্যাপার আমি বলছি না, এই দেখাচ্ছেন কিন্তু আসলে উপনিষদ আমাদের শিখিয়েছে, স্বামীজি সেটা সামনে এনেছেন। আমার কথা মাঝে মাঝে এলোমেলো লাগতে পারে, কারণ অনেকগুলো জিনিস আমার সামনে আসছে, আমি কোনো কাগজ দেখে পড়ে বলছি না। উপনিষদে একটা মন্ত্র আছে, উত্তিষ্ঠত জাগ্রত প্রাপ্য বরান নিবোধত। স্বামীজি ওইটাকে কিউ করে টেনে নিয়েছেন, ওঠো জাগো। আমি অনেক সময় অনেক আলোচনায় বলি, আজকে এই বিশেষ করে এই দিনে এই সময় আপনাদের কাছে একটা জিনিস বলি, ভেবে দেখুন, ওঠো জাগো কথাটা কিন্তু কন্ট্রাডিক্টরি। আমরা কাউকে উঠলো সে, এবার বলবো জাগো, তার মানে সে ঘুম চোখে উঠলো, এবার জাগলো। উপনিষদ ওঠো জাগো বলেছে অন্য অর্থে। এমনি আমরা বললে কি বলবো, জাগো, তারপরে কিন্তু ডিস্টারবেন্স আছে, আমি যে এটা কেটে দিয়ে করছি। হ্যাঁ, বলছি এরপরে বলা হচ্ছে, তমেব বিদিত্বাতে মৃত্যুমেতি নান্যঃ পন্থা বিদ্যতে আয়নায়। এখানে মৃত্যু মানে তথাকথিত মৃত্যু না, চেতনার মৃত্যু। যদি চেতনায় আমার যে অমৃতত্ব আছে, যে নিত্য স্থায়িত্ব জায়গাটা আছে, যেটা আমরা ড্রিমলেস স্লিপে খুঁজে পাই কিন্তু জানতে পারি না। একজন রাষ্ট্রপতিকে এবং একজন দারোয়ানকে, দুজনকেই দেখা গেল, রাষ্ট্রপ্রধান আর দারোয়ান দুজনকেই দেখা গেল একজন মনস্তত্ত্ববিদের কাছে, আমার ঘুম হচ্ছে না, কি করি? সে রাষ্ট্রপ্রধানকে বললেন সেই মনস্তত্ত্ববিদ, কেন আপনার সিকিউরিটি ঠিক আছে, বাড়ি ঠিক আছে, শরীরে কোনো রোগ নেই, তো ঘুম না হলে কি হয়েছে, এমনি শুয়ে থাকবেন না? কি চাইছেন আপনি? না আমার ঘুম হচ্ছে না। দারোয়ানও বলছে যে আমার ঘুম হচ্ছে না, তারও সিকিউরিটি আছে, রাষ্ট্রপ্রধানেরও সিকিউরিটি আছে, তার ঘুম হচ্ছে না মানে কি? তার মানে প্রত্যেকের মধ্যে রয়েছে আমার মন থাকবে না এরকম একটা অবস্থা, আমি খানিকক্ষণ যেতে চাই, আমার কোনো জাগতিক বোধ থাকবে না এরকম একটা অবস্থার মধ্যে একটা জায়গা রয়েছে যেটা জগৎ বিমুখ না, কিন্তু জগৎ ব্যতিরেকেও সেটার অস্তিত্ব আছে। বেদান্তের কথা বলছি, এটা বিবেকানন্দ এটার দিকে বিশেষভাবে দেখিয়েছেন। এই যে জায়গাটা হচ্ছে, যে তোমাদের উপনিষদের বাণীটা বুঝতে হবে, ঋষিদের কথাটা বুঝতে হবে। যুব সমাজের কাছে এটা বলার পেছনে কারণ এক কথায় বলছি, আমি যদি বুঝি যে আমি ড্রিমলেস স্লিপে, মানে যে জায়গাটায় আছি, আমি যাকে পছন্দ করি না সেও ড্রিমলেস স্লিপে সেই জায়গায় আছে, আর যাকে ভীষণ ভালোবাসি সেই জায়গায় আছে, তার মানে এখন মারা যায় না, আমি আছি, অথচ আমার কাছে মনের বোধ নেই। আমার মা তো পারেই না, কত বয়স।
বিবেকানন্দ কোন জায়গাটা দেখাচ্ছেন? ওকে তুমি কেন ভালোবাসবে? ওর মধ্যে তুমিই আছো। আমি একেবারে আবার বিবেকানন্দ চলে এলাম। বিবেকানন্দ বলছেন ওর মধ্যে তুমিই আছো, তাই নইলে তুমি ওকে ভালোবাসাটা তো তোমার শুধু পছন্দের ভালোবাসা, যে ওকে দেখতে সুন্দর, ওর কথা সুন্দর, ওর ওর কাছে গেলে নিজের ভেতরে একটা তৃপ্তি পাই। তার মানে ওটা তুমি তোমাকে ভালোবেসে তোমার ভালো লাগার উপাদান হিসেবে ওকে পাচ্ছ, ওকে তুমি ভালোবাসছো না। আমার এটাকে ভালো লাগছে আমার ভালো কাজে লাগে বলে, এটার জন্য আমি একে ভালোবাসছি না। বিবেকানন্দ তাকাতে বলছেন এটার মধ্যে তুমি আছো বলে এটাকে তুমি ভালোবাসছো তোমার করে, সেইভাবে তাকাতে চেষ্টা করো। তাহলে সেইখানটা নিচতা, হীনতা, দুর্বলতা আসবে না। কারণ অলরেডি তুমি ওর মধ্যে যে তোমার আমি আর তোমার মধ্যে যে আমি, সেটা এক রকম না, সেটা একই। তাই বিশেষভাবে বলছি যে এই জায়গাটায় তাকাবার জন্য যদি নিজেকে আমার তৈরি করি, তাতে আমার বাইরের কাজ আটকাবে না, বাইরের কাজে কোনো ভাটা পড়বে না। উল্টে কি হবে, আমার যে আত্মবোধ, সেই আত্মবোধে আমি একাত্মবোধে জগৎকে দেখতে পাবো। সেই এটা কিন্তু অ্যাবস্ট্রাক্ট ইউটোপিয়ান ভাব নয়। এই যে একাত্মবোধে দেখতে পাওয়ার অনুরণন, মনন, উপলব্ধিতে আমার আসেনি ধরুন, এইটাকে মেনে নিয়ে যে চলা, পুরো জীবন রূপান্তরিত হয়ে যাবে। আমার মধ্যে পরশ্রী কাতরতা আসার স্কোপ পাবে না, আমার মধ্যে নিচতা, হীনতা, দুর্বলতার জায়গার স্কোপ পাবে না। তখনও কম্পিটিশন থাকবে, হেলদি কম্পিটিশন। ল্যাং মেরে কপটতা করে আমি চান্সই পাবে না আমার মনে সেটা আসার। কারণ ওগুলো তো ঢোকে কোন জায়গা থেকে? আমি একটা সেপারেট বিং, আমি একটা আইসোলেটেড বিং, আমি একটা কমপ্লিটলি আলাদা বিং। গীতায় তাই একটা কথা বলা হয়েছে, যে গীতার কথা স্বামীজি বলছেন যে তোমরা ফুটবল খেলে আগে শরীর ঠিক করে তারপর গীতায় বুঝবে। গীতার গোড়ার দিকের একটা কথা, অহংকার বিমূঢ় আত্মা কর্তা হমিতি মান্যতে। মানুষের মধ্যে এই যে আমি একটা আলাদা স্বতন্ত্র জীব, আমি আমার সমস্ত জিনিসটা নিজেকে নিয়ে কুকুনের মতো থাকা, এইটা ধরেই আমাদের মধ্যে লাগে ইগোসেন্ট্রিক কর্তৃত্ববোধ। এবং তার ফলে আমার যেটা দরকার সেটা আমি আহরণ করব, এটাই প্রাধান্য পেয়ে পেয়ে কি হয়, এবং সেটাই যদি আমি মদত পাই তাহলে তো আরো বেশি করে। আমার মধ্যে কখনো আমি যে অন্যেরও বটে, উই আর অল কসমিক, মানে আমরা কসমিক চাইল্ড প্রত্যেকে। আমাদের একটা কোণা নিজেদের না, আমাদের শরীর গড়ে উঠেছে সম্পূর্ণভাবে জগতের বস্তু থেকে। আমি নিঃশ্বাস নিচ্ছি জগতের অক্সিজেন হাওয়া। আমার মনে যা কিছু জ্ঞান, অনুভব, উপলব্ধি হচ্ছে জগৎ সাপেক্ষে। আমার প্রতিটি চলন বলন স্পন্দন সমস্ত হচ্ছে জগৎ ধরে, জগতের বাইরে আমি না। তাহলে কি করে এটা থেকে মুক্ত পাওয়ার ব্যাপারটা মানে হলো সবটাই আমি, সবটাই আমার, সবটার মধ্যেই এক আমির প্রকাশ। এই বোধের জাগৃতির জন্য যে প্রয়াস, তারই নাম হলো মানবতার ধর্ম। এবার সেটা করতে গিয়ে আমার বুদ্ধি, মন, প্রাণ, হৃদয়, বিবেক প্রত্যেকটার পর্যালোচনা, প্রত্যেকটাকে নিয়ে এগোনো। এই করোনা ওই করোনা না, এই করো ওই করো, অর্থাৎ নো নেগেটিভিটি। এই করোনা ওই করোনা সেই করোনা অনেক বলা হয়েছে, এদিকে মুখ করোনা, এদিকে করোনা। এটা উল্টো বলতে হবে, আমি তুমি পূব দিকে যেতে চাও, পূব দিকে মুখ করো, তাহলে এমনি পশ্চিম পেছনে চলে যাবে। ত্যাগ কথাটা উপনিষদে বড় অদ্ভুত ভাবে বলা। বিবেকানন্দ সেই ত্যাগের জায়গাটাকে বুঝিয়েছেন। ত্যাগ মানে আমরা ভাবি মন তুলে নয় এটা থেকে ত্যাগ করো, আরে আমার আছে কি যে আমি ত্যাগ করবো? কিন্তু তাঁর উনি তথাকথিত ভক্তিতে চোখ বুজে বসে থাকার কথা বলেননি। এখানে একটু আমার প্রাচীন থেকে কিউ নেওয়ার আছে। বিবেকানন্দ একটি হঠাৎ করে উঠে আসা মানুষ না। আমাদের একটু আগে দুজনকে না দেখে বিবেকানন্দের জায়গাটায় পৌঁছতে পারা একটু কঠিন। একজন রামমোহন আর একজন রামপ্রসাদ। রামমোহন প্রথম চিনিয়েছিলেন বেদান্তের শিক্ষাটা মানুষের কাছে আনা দরকার, কিন্তু সামাজিক উন্নয়নে এতভাবে রামমোহনকে ব্যস্ত থাকতে হয়েছে, ওই দিক নিয়ে উনি বেশি কিছু বলা করা করতে পারেননি, কয়েকটা উপনিষদের অনুবাদ মাত্র করা ছাড়া। আর রামপ্রসাদ সেই যে বৈদান্তিক ভাব, যে আধ্যাত্মিক ভাব,
সেটাকে জাগরণের জন্য বলেছেন, এমন মানব জমিন রইল পতিত, আবাদ করলে ফলতো সোনা। এই যে মানব জমিন রইল পতিত, এই আবাদ করার পর জায়গাটা রামমোহনে যেমন আমরা পেয়েছি উদ্বোধন, বিবেকানন্দ পেয়েছি একটা মহা পরিণতি। আর সেই পরিণতির আলো নিয়ে আরেকজনকে পরে আমরা পেয়েছি, আমার তার আলোচনা আজকের জায়গা না, আমি শুধু নামটা বলছি, শ্রী অরবিন্দ। কেন কি সেটা পরের কথা, সেটা অন্য কোনো আলোচনায় যদি আমার সুযোগ হয় বলা হবে। বিবেকানন্দর মধ্যে আমরা দেখলাম ওই মানব জমিনকে কি করে তোলা যায় তার জন্য তিনি বোঝাচ্ছেন। আবারও বলছি, কোট করব না, মানুষ যে শ্রেষ্ঠ প্রজাতি তার কারণ অন্যান্য প্রজাতির থেকে তফাতের জায়গাটা, সেটা কি তার মনন ক্ষমতা। অন্য প্রজাতির এইভাবে ক্রিয়েটিভ ক্ষমতা, মনন ক্ষমতা, সেটাকে প্রযুক্ত করার ক্ষমতা নেই। ওদের মতো আহার নিদ্রা আর ইন্দ্রিয় ভোগ এবং সিকিউরিটির চেষ্টা মানুষেরও আছে। মানুষ মনন দিয়ে কি করে ফেলেছে যুগ যুগ ধরে, এই আহার নিদ্রা ইন্দ্রিয় ভোগ আর সিকিউরিটিটাকে কি করে আরো সুন্দর করা যায় তার চেষ্টা করে ঘর বাড়ি করেছে, ব্রিজ করেছে, আকাশযান করেছে, জাহাজ করেছে, সব করেছে। সেটা পশুগুলা পারে না। কিন্তু মনন শক্তি, যেটা মানুষের স্পেশাল ক্ষমতা প্রজাতিগতভাবে, সেটাকে কাজে লাগিয়ে ফেলেছি সেই পশুর সঙ্গে কমন জিনিসগুলোয়। উপনিষদ শেখালো এই মননকে ভেতরে নাও। মনন তুমি বাইরের জায়গায় কি দিয়ে করছো? তুমি বুদ্ধিকে এই কাজে লাগাচ্ছ জাগতিক ভাবে, মনকে জাগাচ্ছ জাগতিক ভাবে, প্রাণকে লাগাচ্ছ জাগতিক ভাবে, হৃদয়কে লাগাচ্ছ জাগতিক ভাবে, বিবেককে লাগাচ্ছ জাগতিক ভাবে পর্যন্ত। এই পাঁচটা যে কোনোটা যেটা তোমার মধ্যে স্ট্রং, উল্টো পথে নাও, ওদিকে বর্জন করে না, ওদিকে সামঞ্জস্য নেই, সেটাই তখন যোগের পথ। এই যে বুদ্ধিকে লাগিয়ে জগৎকে দেখছি, এই বুদ্ধিকে লাগিয়ে ভেতরে অন্বেষণ যখন নিজের, তখন সেটা জ্ঞান যোগ। এই মনকে যখন আমি জগতে এই নেব ওই নেব করছি, এটাকে যখন ভেতরের খোঁজে নিচ্ছি, সেটা হয়ে যাচ্ছে ধ্যান যোগ। হৃদয়কে যখন আমি এইটা ভালো লাগে ওইটা ভালো লাগে ভালোবাসি করছি, ওটার বদলে উল্টো করে ভেতরে করছি, সেটা হয়ে যাচ্ছে ভক্তি যোগ। বিবেককে যখন আমি কাজে লাগিয়ে এইটা উচিত এটা অনুচিত করছি, এটা তখন ভেতরের ভাবনা, এই ভাবনা আমার নাই, বিবেচনাটাকে প্রোগ্রেস করিয়ে কাজে, যে কাজই করব সেখানে সেই বিবেচনা মূল্যবোধ নিয়ে থাকবে, সেটা হয়ে যাচ্ছে কর্মযোগ। আর ফিফথ একটা যোগ আছে, সেটা আমরা গীতায় জ্ঞান ধ্যান শক্তি ভক্তি কর্ম পাই, শক্তিটা পাইনি, সেটা হলো শক্তি যোগ। সেটা তন্ত্রের পথ। বিবেকানন্দ সেটাকেও এগ্রি করেছেন কি চমৎকার ভাবে, পরে বলছি। সেটা হলো, সেটা বিশেষভাবে আজকের যুব শক্তির জানার দরকার। এই যে আমাদের চোখ কান নাক, এটা দিয়ে করোনা 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 নয়, এগুলো যখন আমাদের প্রকৃতি দিয়েছে নিশ্চয়ই ব্যবহার করার জন্য, কোন ইন্দ্রিয়কে আমাদের বাদ দিতে হবার নয়, কিন্তু যেন অকল্যাণকর ভাবে, যেন আমার প্রয়োজন মেটানোর জন্য করতে গিয়ে আমি অন্যের অনিষ্ট করে কখনো সেই ব্যবহার না করি। সামগ্রিকভাবে একটা হারমোনি নিয়ে নিজের মধ্যে যা কিছু প্রাণিক শক্তি এবং ইন্দ্রিয় শক্তি, সেগুলোকে সুসংবদ্ধভাবে এগোনোর যে পথ, সেটা হলো শক্তি যোগ। চণ্ডী সেটা শিখিয়েছে। এখানে চণ্ডীর নাম বললাম, বিবেকানন্দ স্বামী বিরজানন্দকে একটা বাণীতে বলছেন, মানে যুবকদের বোঝাবার জন্য, যে এমন এমন একটা, নিজে কিন্তু একজন কঠোর বৈদান্তিক, বলছেন চণ্ডীর মতো এমন একটা দ্বিতীয় গ্রন্থ পেলাম না পৃথিবীতে, যেটার মধ্যে এইভাবে আধ্যাত্মিক পদে মানুষকে বড় করার ব্যাপারটা এসছে। শুনলে সবাই চমকে যাবে, ঠিকই, চণ্ডী মানে তো হলো মহিষাসুর বধ ইত্যাদি কতগুলো অসুরকে বধ, একেবারেই নয়। ওগুলোর অন্তরালে একটা বিরাট জায়গাকে চিনিয়ে দেওয়া আছে। সেটা আমি এই বিবেকানন্দ আশ্রয়েই বলছি। সেটা হলো মমত্ব গর্তেতি মহা অন্ধকারে। মানে কি, এই যে এটা আমার, এটা আমি, এটা আমার জিনিস, এই করার যে মমত্ববোধ, এটা আমাদের নিয়ে যায় এমন অন্ধকারে, যখন আমাদের যাওয়া থাকন্ড করে, ওটাকে চণ্ডীতে বলছে মহা অন্ধকার। বলেছে জীবনে এদিকে যত বড়ই হোক, যদি না তার এই আত্মবোধের দিকে আঙুলটা থাকে, দৃষ্টিটা থাকে। তাই বিবেকানন্দ জায়গা থেকে
সবচেয়ে বড় কথা যেটা, সবচেয়ে প্রধান কথা যেটা, সেটা হলো আগে খাঁটি মানুষ হও, অর্থাৎ মননের দ্বারা তুমি তোমার বিবেকের মূল্যবোধে একেবারে দৃঢ় হও, তারপরে তোমার বুদ্ধি দিয়ে সায়েন্টিস্ট হতে ইচ্ছে করছে কিনা, হ্যাঁ, তারপরে আমি আমার দক্ষতায় শিল্পী হতে ইচ্ছে করছে কিনা, গানে গায়ক হতে, সব ঠিক আছে। এই যে বিবেকের জায়গাটা বললাম, এটা যেন তোমার মূল পাথেয় হয়, এবং এই বিবেক ধরে এগোনোরই একটা প্রতীকী নাম হলো বিবেকানন্দ। এবার আমার কথার আরেকটা দিকে আনার জন্য বলছি, মূল্যবোধের কথা বললাম, এই যে কালচার, এই যে সংস্কৃতি না বলে কালচার শব্দটা ব্যবহার করলাম, কালচার বলতে আমরা একটা ইউরোপিয়ান ট্র্যাডিশন, আগে বলো যে মাতৃভাষাটা নিজে বলতে পারছে কিনা ভালো করে, নিজের মাতৃভাষা ভালো করে বলতে পারে না, সে আরেকজন ভালো ইংরেজি বলতে পারে না দিয়ে তাকে আনকালচার্ড বলবে, এটা অপরাধ। আমাকে সে বললো যে মেনে নিলাম আপনার কথা, বলে একদম ভুল। আনকালচার্ড কালচার কতটা ইংরেজি জানে দিয়ে হবে, কতটা বিজ্ঞান জানে দিয়ে হবে? আনকালচার্ড কালচার হবে সে কতটা মূল্যবোধে নিষ্ঠ, সে কতটা মানবিক বোধ নিয়ে আছে, তাই দিয়ে কালচারকে বুঝতে হবে। রবীন্দ্রনাথের একটা কথা আছে এই কালচার নিয়ে, যে যদি আমি বলি শিক্ষাকে বলি, আমি একবারে এক্সাক্ট কোট করতে পারবো না বলে বলছি না, উনি হীরকের দুটিটাকে বলেছেন কালচার, যদি হীরককে বলি শিক্ষা, আর স্বামীজি বলেছেন প্রত্যেকের মধ্যে যে ডরম্যান্ট আসল আমিত্বটা রয়েছে, সেই মনুষ্যত্বটাকে জাগানোই হলো আমিত্ব না বলে মনুষ্যত্ব বলে, সেটাই হলো শিক্ষা। আর এই মনুষ্যত্বের আড়ালে তার যে অমৃত স্বরূপ রয়েছে, সেটা জাগরণের শিক্ষা হলো তার ধর্ম, মুখ্য ধর্ম। শঙ্করাচার্যের যেটা একটা কথা আছে বিবেক চূড়ামণিতে, মনুষ্যত্বং মুমুক্ষুত্বং মহাপুরুষ সংশ্রয়, তিনটে জিনিসকে বলেছেন পুরো জাগার জন্য লাগে। একটা হলো মনুষ্যত্ব, ভুল করে অনেকে মনে করেন মনুষ্যত্ব মানে ওখানে মনুষ্য জন্ম, না, মনুষ্য জন্ম কি বলাটা যখন হচ্ছে মানুষকে, সে তো মনুষ্য জন্ম পেয়েছে বলেই, তাহলে এখানে মনুষ্যত্ব হলো স্বামীজি যে জায়গাটা দেখাচ্ছেন মানবিক মূল্যবোধে জাগা। এইবারে মানবিক মূল্যবোধে জেগে আমি যদি ঠিক মতো একটা প্রস্তুতি পাই জীবনে, খাওয়া পড়া ইত্যাদি সমস্যাটা আমার কাছে বড় ভাবে নেই, তখন অন্বেষণে যে আমার এই যে আমি বোধের আড়ালে ইনহেরেন্ট যে আমি বোধ আছে বলে বলা হচ্ছে ফান্ডামেন্টাল, তাকে তো পাচ্ছি না, আমি সবসময় আমাকে পাচ্ছি কিছু উইথ রেসপেক্ট টু সামথিং এলস, অন্যের পরিচয় সাপেক্ষে আমি আমাকে পাচ্ছি। কলেজ, এই কলে আমি একজন শিক্ষক, বই আমি পাঠক, বাড়ির লোক আমি একজন বাড়ির অন্য মেম্বার, আমি কি এই আমি জায়গাটা উপনিষদ দেখাচ্ছে যে তুমি ড্রিমলেস স্লিপে সেই আমিতে থাকো, এটা কনসাসলি থাকো। কনসাস হওয়ার অপর নাম হলো আত্মজাগরণ, আত্মবোধি জাগরণ। সেই আত্মবোধি জাগরণের যে পন্থা, বিবেকানন্দ বলেননি সবাই সেটাই লাগো, কেন বলেননি? বলেছেন আগে মানুষটা হও, মনুষ্যত্বে জাগো, তারপর তো মুমুক্ষুত্ব। তোমার সামনে ওই জন্য মহাপুরুষ একজন বিরাট মানুষের লাভ হবে কি? তোমার মধ্যে মনুষ্যত্ব বোধই জাগেনি। আমার কাছে এই পাত্রটা আছে, আমি গিয়ে বললাম যে আমাকে ডিস্টিল ওয়াটার দিচ্ছেন, আমাকেও দিন। আপনি দেখে বললেন আরে যে পাত্রের মধ্যে এত ময়লা, আমি তো ডিস্টিল ওয়াটার দেব, তোমার তো সঙ্গে সঙ্গে সেটা ময়লা হয়ে যাবে, তুমি তো পরে বলবে এই দেখো ওখান থেকে ময়লা জল দিয়েছে। তা তো না, ঠিক তেমন আধ্যাত্মিকতাকে আশ্রয় করতে হলে, আধ্যাত্মিকতার যে ক্রিমটা, যে এসেন্সটা, সেটা পেতে হলে আমার তো পাত্রটা পরিষ্কার করতে হবে। তাই স্বামীজি একটু তফাৎ করে অন্যান্য সাধকদের প্রতি আমি প্রণাম রেখে, তার আগে যে মহাযোগীরা এসছেন তাদের প্রণাম রেখে, আমি স্বামীজির ব্যতিক্রমী জায়গাটাকে বলছি। তিনি মুখ্যের জায়গায় আগে নেওয়ার কথা বললেন না, আগে বললেন তুমি মানুষ হও। এই যে আত্মানমক্ষাত জগদ্ধিতায়ত, এই যে জগদ্ধিতার পর একটা চ আছে, যে এই জগৎ হিতের জন্য কাজ করার জন্য আমার মোক্ষটার দরকার তা না, আমার মোক্ষ আমার জন্যই দরকার, কিন্তু জগৎ হিতের দিকটাকে বাদ দিয়ে না, জগৎ বিমুখ হয়ে না। তো জগৎকে যদি আমি না ভালোবেসে আমি মোক্ষ সন্ধান করি, কোনোদিন আমার কাছে মোক্ষ সামনে ধরা দেবে না।
যেটা ধরা দেবে সেটা আমার কাছে একটা অলীক ভাবনা, আহা কি অপূর্ব ইত্যাদি ইত্যাদি বলবো, খুঁজতে গেলে দেখবো ভাঁড়ার একেবারে শূন্য, ভাণ্ড একেবারে শূন্য। তাই স্বামীজি বলছেন আগে তোমার ভেতরে যে বোধবৃত্তির ভাণ্ডটা সেটাকে কি পরিষ্কার করো। কি করে? বর্জন করে না, অর্জন করে। কি অর্জন? মূল্যবোধের জায়গাটাকে নিয়ে কি করে ব্যবহার করতে হয় সেইটা অর্জন করে, তাহলেই আমার মধ্যে সেই জায়গাটা পাবো। এবার স্বামীজির কথা শেষ করছি। স্বামীজির টোটাল যে আমরা পেয়েছি স্বামীজিকে ধরার ক্ষমতা যে যার, আমি একটা ছোট্ট মানুষ, আমি আমার সামান্য আধার দিয়ে স্বামীজিকে যেভাবে পেয়েছি তার একটা শেয়ার করার সুযোগ হচ্ছে বলছি। স্বামীজি আমাদের প্রশ্ন করতে শিখিয়েছেন। প্রত্যেক যেখানে প্রশ্ন আছে প্রশ্ন করো, কিন্তু ঔদ্ধত্য দিয়ে না, শ্রদ্ধা সহকারে। আমি একটা জাস্ট এক্ষুনি কতগুলো পয়েন্ট লিখলাম যেটা আমার মনে হচ্ছে সারমর্ম হিসেবে বলা যায়। এই যে প্রশ্ন করতে শেখা, ঔদ্ধত্য দিয়ে না, শ্রদ্ধা দিয়ে। শ্রদ্ধার জন্য দরকার নিজেদের জায়গায় নিজেকে পরিষ্কার করা। দ্বিতীয় পয়েন্ট, রিচুয়াল আর কনভেনশনের বেড়ায় আটকে থাকতে তিনি বারবার বারণ করেছেন। রিচুয়ালকে অবজ্ঞা করে না। আমার দুটো চোখেই ফেকো করা হয়ে গেছে। আজ থেকে 80 বছর আগে ফেকো ব্যাপারটাই ছিল না। তখন চোখে ছানি অপারেশন হলে 1 মাস চোখ আজকে কিন্তু 3 দিনের দিন সে নর্মাল দৃষ্টি পেয়ে যাচ্ছে। তাহলে কি আজকে আর এই আগের প্রসেসে ছানি অপারেশন হবে? না, হবে না। তাহলে কি আগের গুলো খারাপ ছিল? না, তখন এটা আবিষ্কার হয়নি তাই। কিন্তু উদ্দেশ্য ছিল কিন্তু একই, কি চোখে যাতে আমি দৃষ্টিটা ফিরে পাই। আজকেও তাই দৃষ্টির ব্যাপারটা, কিন্তু পন্থা পাল্টেছে। আধ্যাত্মিকেও পন্থা অবশ্যই পাল্টেছে। মানুষের বৌদ্ধিক জায়গায় বিবেক বলতে বোঝাতো অনিত্য আর নিত্য বিচারটা খালি। স্বামীজি বোঝালেন কল্যাণ আর অকল্যাণ, শুভ অশুভ বিচার। তথাকথিত পথ দেখিয়েছেন, সেটা অন্যান্যদের মধ্যে যতটা আমরা পেয়েছি, আমি কোনো মনীষীকে ছোট করছি না, যতটা পেয়েছি স্বামীজির মধ্যে তার থেকে অনেক অনেক বেশি পেয়ে। Sampai ke sana,